নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ অলৌকিক জোনে ঘটনা পাঠিয়েছেন বেলগাছিয়া থেকে শ্যামল সেন। উনি নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক, এমন কিছু জানাননি, তাই আমি বলেই দিলাম। উনি লিখছেন, ঘটনাটা 2022 সালের সহেলি। কিছু কিছু সময় কিছু এআই দিয়ে ক্লিপ বানানো হয় সোশ্যাল মিডিয়ায়, লোকে দেখে, বোঝা যায়, আমরাও কমেন্ট করি, যেগুলো তো ফলস বা কেউ করছে কিন্তু ভৌতিক বলে চালিয়ে দিচ্ছে, বোঝাও যায় যেগুলো ফেক ভিডিও। বলছেন, কিন্তু আমি নিজের চোখে এমন একটি ঘটনা দেখেছিলাম তারাপীঠে, মানে না দেখলে কেউ বিশ্বাস করবে না যে এরম ঘটনা ঘটতে পারে। কি হয়েছিল ডিটেলে যাচ্ছি ঘটনার। উনি বলছেন, 2022 সাল, আমার ছেলেটা তখন 1 বছর বয়স। প্রথমেই বলি, আমার ছেলের জন্মের আগে থেকেই, মানে যখন আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, আমার গুরুমা যিনি বর্তমানে দেহ রেখেছেন, তিনি বলেছিলেন যে তোমার এই সন্তান কিন্তু খুব সুস্থ স্বাভাবিক হবে না, কারণ যে সময় সে মাতৃগর্ভে এসছে সে সময়টা নাকি ভালো ছিল না। তো গুরুমাকে আমরা প্রণাম, সশ্রদ্ধ প্রণাম জানিয়েই বলেছিলাম যে আমরা ডাক্তার দেখাবো, চিকিৎসা করব, কিন্তু সন্তান ভূমিষ্ঠ হোক তারপরে দেখব। উনি আর কিছু বলেননি এবং উনি বলেছিলেন, না, সন্তান পৃথিবীতে আসুক, তারপর ঠিক আছে, আমিও দেখব যদি কোনো পুজো আচ্ছা করে কিছু ব্যবস্থা করা যায়। তো উনি বারবার একটা কথায় জোর দিয়েছিলেন যে সন্তান যে সময় মা ধারণ করেছেন সেই সময়টা ভালো ছিল না, অনেকবার বলেছিলেন। আমরা বুঝেছিলাম হয়তো গুরুত্ব আছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, প্রত্যেকবার যখন আমার স্ত্রীর ইউএসজি হয় এবং ফাইনাল ইউএসজি অবধি কোনো অ্যাবনর্মালিটি বাচ্চার মধ্যে ছিল না। যিনি ইউএসজি করছিলেন সেই ডাক্তার, এবং আরও একটি জায়গায় আমরা, যেহেতু উনি বলেছিলেন বলে, যেখান থেকে আমরা ইউএসজি করাচ্ছিলাম, আমরা অন্য আরেকটি জায়গা থেকে ইউএসজি করিয়ে কনফার্ম হলাম যে ঠিক আছে। তো আরও কিছু টেস্টও করিয়েছিলাম, কোনো রিপোর্ট, কোনো কিছু খারাপ ছিল না। সেই রিপোর্ট এখনও আমার কাছে আছে, সমস্ত কিছু নর্মাল। তো মুখে কিছু প্রকাশ করিনি বাড়িতে, কিন্তু মনে মনে বলেছিলাম হয়তো গুরুমা সন্দেহ করছেন, তেমন কিন্তু কিছু নয়, শান্তিতেই ছিলাম। কিন্তু আমার বাচ্চা জন্মের পর থেকে প্রথম সমস্যা দেখা গেল, বাচ্চা কাঁদলো না, যেটা খুব নর্মাল প্রবলেম, অনেকের মধ্যে হয়। তারপর বাচ্চার ইউরিনে কিছু প্রবলেম হচ্ছিল, তাকে এনএসইউতে রেখে দিয়েছিল 3-4 দিন। বাচ্চা সুস্থ হয়ে বাড়ি এলো, মোটামুটি 3 মাস মতো সব কিছু ঠিকঠাকই ছিল। কিন্তু 3 মাস পর থেকে দেখলাম নর্মাল 3 মাসের বাচ্চার যে গ্রোথ হয়, গ্রোথ তার নেই। সে অনেক কিছু, মানে পাশ ফেরার চেষ্টা করা বা স্বাভাবিক যেটা বাচ্চার মধ্যে 3 মাসের যেই মানে ব্যবহারটা বাচ্চার দেখা যায়, অনেক কিছু। কিন্তু ওনাদের আগেও একটি সন্তান আছে, কন্যা সন্তান। তো সন্তান মানুষ করেছি আমরা জানি, তো সেখানে কিছু কিছু জিনিস আমাদের চোখে লাগছিল। যে ডাক্তারবাবুকে দেখাচ্ছিলাম তিনি বলছিলেন, না, অনেক বাচ্চা একটু স্লো থাকে, অসুবিধা নেই। তারপরে জিনিসটা আরও যখন কদিন গেল বোঝাই গেল, ডাক্তার নিজেই বলে দিলেন যে বাচ্চার কিছু সমস্যা আছে। কি সমস্যা আছে না আছে সেই বিষয়ে আমি আর ডিটেলে যাচ্ছি না, অনেক বড় হয়ে যাবে ব্যাপারটা। তখন গুরুমার কাছে আমরা আবার ছুটে গেলাম যে আপনি ঠিক ছিলেন, বাচ্চার সত্যি সমস্যা আছে, কিন্তু সমস্ত রিপোর্টও নর্মাল ছিল এবং জন্মের পর যে খুব বিশাল কিছু প্রবলেম ছিল তা না। যে সামান্য সমস্যাটা দেখা দিয়েছিল ওটা সবার মধ্যে, অনেক বাচ্চার মধ্যে দেখা যায়। কিন্তু এই যে একটা, যেমন অটিজমের মতন একটা ব্যাপার চলে আসছে, ও কি পুরোপুরি সুস্থ কখনো হবে না, বা আর 5টা বাচ্চার মতো স্বাভাবিকভাবে বেড়ে উঠবে না, ও কি সেই স্পেশাল চাইল্ড হয়ে রয়ে যাবে? গুরুমা বললেন যে বিষয়টা, বললেন যে সময় আছে এখনও, তুমি এই কিছু কিছু নিয়ম বললেন যে তারাপীঠে ওনার থেকেও যে একজন বড় গুরুদেব, তিনি একদম মানে সামনে আসেন না, কেউ খুব একটা তার সম্পর্কে জানে না, তার বয়স নাকি 100-রও ওপরে, কিন্তু তাকে দেখলে কেউ বুঝতে পারবেন না। আমরা যে জ্যোতিষী বা তান্ত্রিকদের দেখি প্রচার মাধ্যমে, এনাকে দেখা যায় না, এবং এনার চেহারা, পোশাক আশাকে নিয়ে এত বড় তান্ত্রিক, তাকে দেখে কেউ বুঝতে পারবে না, সাধারণ একজন বৃদ্ধ ভাববে, অথচ বেশ শক্তপোক্ত। ওনার বয়স 100-র ওপরে, কিন্তু দেখে মনে হবে খুব বেশি হলে 60-70 বছর বয়স হতে পারে। যোগ যোগ আহার করেন, অনেক কিছু
বিষয়ে, ওনার শরীর একদম সুস্থ। তো তার কাছে বাচ্চাটিকে নিয়ে যাও, তিনি পারলে কিছু করতে পারবেন, এবং ওর মধ্যে যদি কিছু থেকে থাকে, মানে অনেক সময় অনেক প্রেত চলে আসে, তো সেখানে যদি কিছু হয়ে থাকে সেক্ষেত্রে উনি ওটা বার করে দিতে পারেন, বাচ্চাটা ভালো হলেও হতে পারে। তবে এই রাস্তা কিন্তু খুব স্বাভাবিক নয়। যদি বাচ্চাটার মধ্যে, মানে উনি যেটা সন্দেহ করেছিলেন যে কোনো অশরীর শক্তি, যখন একটা আত্মা হিসাবে, যেটা উনি বলছেন আমাদের ধর্ম অনুযায়ী, আত্মা হিসাবে যখন সন্তান একটা মাতৃগর্ভে প্রবেশ করছে, তারপর সেই তো বড় হচ্ছে, তারপর তার জন্ম হচ্ছে, তো সেই সময় অনেক অপঘাতে মৃত্যুর আত্মাও কিন্তু মাতৃগর্ভে প্রবেশ করে সেই সুযোগে, এবং নানা রকম সমস্যা হয়। উনি বলতেন যে ঈশ্বরের বিশ্বাস আমরা করতাম, সমস্ত যা যা নিয়ম পালন করা, ধর্ম অনুযায়ী যা যা চলা, সব কিছু চলতাম, কিন্তু এই বিষয়গুলোতে আবার বিশাল বিশ্বাস করি সেগুলো নয়। আবার কথাটা যখন গুরুমা বলছেন, সেখানে তো আমার কোনো ধৃষ্টতা নেই যে তাকে চ্যালেঞ্জ করবো বা বলবো যেগুলো আপনার মনের ভুল বা এসব কিছু হয় না, কুসংস্কার, এসব তো বলতে পারি না। কিন্তু অস্বীকার করব না, মন থেকে বিশ্বাসও করতে পারিনি যে অসুস্থ হওয়া একটা বাচ্চা হয়তো হতে পারে জন্মগত ত্রুটির কারণে, কিন্তু তার সঙ্গে ভূত প্রেত আত্মা ঢুকে গেছে শরীরের মধ্যে, এটা মানাটা আমাদের ক্ষেত্রে, বিশেষ করে আমরা শিক্ষিত স্বামী স্ত্রী, আমাদের ক্ষেত্রে প্রচণ্ড প্রবলেম হয়েছিল। আমরা মুখে কিছু বলিনি, আমার স্ত্রী আর আমরা চোখাচোখি করেছিলাম, মানে চোখের দিকে তাকিয়েছিলাম, উনি আমার চোখের দিকে তাকালেন, দুজনের চোখে আমাদের অবিশ্বাস ছিল। আমরা মুখে বলিনি, বুঝতে পারছিলাম এসব কিছু হয় না। এনারা আধ্যাত্মিকতার মধ্যে থাকেন, বা এনারা তো এগুলো নিয়ে বেশি থাকেন বলে হয়তো এনারা এগুলো বেশি ভাবেন, তাই জন্য এনাদের মনে হয়। তো উনি, গুরুমা বুঝতে পেরেছিলেন। গুরুমা বললেন, বিশ্বাস হচ্ছে না, জানি হবে না, একটাই প্রমাণ, তোমরা কিসে করে যাবে তারাপীঠ? বললো যে আমরা তো প্রথমে ভাবলো ট্রেনে করে, তাও এতটুকু বাচ্চা নেই, ট্রেনে করে আরেকটি বাচ্চা ওদের আছে, সমস্যা হবে, এখন খুব গরমকাল, একটা কাজ করি, বাই কার চলে যাই, নিজস্ব গাড়ি আছে, বাচ্চাদের নিয়ে দরকার হলে যখন মনে হবে গাড়ি থামাতে পারবো বা কিছু। বললাম যাও, তুমি রাস্তায় যদি যেতে যেতে রাত করে ফেলো না, রাত হয়ে গেলে তখন কিন্তু তুমি রাস্তায় এমন কিছু মানে বাধা পাবে, যেহেতু তোমরা এই কাজের জন্য যাচ্ছ, তখন তুমি বুঝতে পারবে আমি ভুল কথা বলিনি, প্রমাণ পাবে। অনেকবার তো গেছো, বাইকার অনেক জায়গায় গেছো, এবারও যাবে, এবার তুমি বুঝতে পারবে। তো কিন্তু রাত করো না, রাত করলে প্রবলেম বেশি হবে, চেষ্টা করো সূর্য ডোবার আগে ওখানে যে তান্ত্রিকের কথা বলছেন তার আশ্রমের কাছাকাছি পৌঁছে যেতে। সেটা কিন্তু পুরোপুরি তারাপীঠ না, তারাপীঠ থেকে কিছুটা এগিয়ে, ওই জায়গাটার নাম উনি লেখেননি বলে আমি বলতেও পারলাম না। তো ওখানে ওনার নিজস্ব ছোট একটা বাড়ি আছে, এবং শ্মশানে কবে থাকেন, কবে উনি বাড়ি থাকেন, সব কিছু ওনাদেরকে বলে দেওয়া হলো, এবং উনি ওদের বাড়িতে দেখা করবেন, দেখা করার পর কোনো একটা হোটেলে স্টে করবেন, তারপর উনি যেদিন বলবেন সেই অনুযায়ী উনি কাজকর্ম ক্রিয়া করবেন। তো সময় সাপেক্ষ ব্যাপার। তো সমস্যা হলো, ওরা তো ভেবেছিল ভোরবেলায় বেরোবো, তাড়াতাড়ি পৌঁছে যাব, কিন্তু যেহেতু দুটো বাচ্চাগুলো ছোট বাচ্চাটা বেরোবার আগে থেকেই তার অনেকবার করে পটি হচ্ছিল আর কি, মা পরিষ্কার করছেন, এই করছেন, দেরি হচ্ছে। মেয়েটা যে বড় আর কি, তার বেরোবার আগেই ব্রেকফাস্ট করছে, এবার বাড়ি থেকে বেরোবে, বমি শুরু হয়ে গেল। এই বাচ্চাদের ওষুধ দিতে, এই করতে সেই করতে ওনাদের বাড়ি থেকে বেরোতেই লেট হয়ে গেল। ওনারা ভেবেছিলেন যে একটা দিন কি ডিলে করব, তারপর ওনার স্ত্রী বললেন সমস্ত গোছগাছ করে ওখানে বলা হয়ে গেছে, ডিলে করব কেন? তখন ওনার স্বামী বলেন যে না, উনি তো বলেছিলেন যে সূর্য ডোবার আগে ঢুকতেই, তো আমাদের তো যেতে অনেকক্ষণ টাইম লাগবে, মাঝখানে একটা জায়গায় কোথাও দাঁড়াবো, লাঞ্চ করব, তো কালকে যাব, কালকে ভোরবেলা বেরোবো। বলে না, আজকেই চলো। তো বেরোতে ওদের বাড়ি থেকে দেরি হয়ে গেছিলো, যথারীতি অনেকটাই দেরি হয়ে গেছিলো, এবং ওনারা যখন কাছাকাছি এসে পৌঁছলেন, এতটা দেরি হয়েছে ওনাদের যে মাঝখানে খুব বাচ্চা গরমের মধ্যে কান্নাকাটি করছিল, একটা জায়গায় দাঁড় করিয়ে রেখে তাকে নিয়ে ঘুরিয়ে টুরিয়ে গাড়ির মধ্যে থাকতে চাইছিল না, তো অনেক রকম প্রবলেম ফেস করেছেন। মোটামুটি 5টা বেজে গেছে, কাছাকাছি পৌঁছলেন। কিন্তু যেখানে ওনার আশ্রমটা গুরুদেবের, সেখানটা আরও দূর, ওনাদের জায়গা ডেস্টিনেশন থেকে যেখানে পৌঁছেছেন সেখান থেকে আরও দূর। এবার ওনার বাড়ি যখন গিয়ে পৌঁছলেন,
জানতে পারলেন উনি তারাপীঠে শ্মশানে আছেন, ওখানে নেই। তো ওকে প্রথমেই যোগাযোগ করতে বললো, তো আপনারা ওখানে গিয়ে আগে দেখা করে আসুন। বাড়ির লোকেরা বললো আমরা তো জানি না আপনাদের আসতে বলেছে বা কিছু, তো এইভাবে অচেনা কাউকে বাড়িতে বা বসানোটাও মুশকিল, কেন অনেক লোক আসে, তো বাচ্চা কাচ্চা আছে দেখতে পাচ্ছি, দরকার হলে ওনার ওয়াইফকে বলা হলো যে আপনি বাচ্চা দুটোকে নিয়ে এখানে বসুন, আপনার স্বামী গিয়ে কথা বলে আসুক। কারণ বাড়িতে দুজন মহিলা ভদ্রলোককে একটু অস্বস্তি পাচ্ছিল অ্যালাউ করতে। তো বললো না ঠিক আছে, আমি আমার স্বামীর সঙ্গে আমরা যাচ্ছি। ওরাও ভয় পাচ্ছে, চেনে না জানে না, বা তান্ত্রিক শুনলে সবারই একটু ভয় লাগে, যে আমরা যাচ্ছি ওনার সঙ্গে দেখা করে আমরা আজকে রাত্রিটা হোটেলের ব্যবস্থা করি, কালকে সকালে না হয় ভোরবেলা তো ওনাকে পাবো। বলো হ্যাঁ, ভোরবেলায় উনি এসে যাবেন, তখন ভোরবেলা এসে আমরা দেখা করব বা সকালে এসে দেখা করব। বলো ঠিক আছে। তো শ্মশানে যাচ্ছে দেখা করতে, ওইটুকু রাস্তা, মানে এতটা রাস্তা গাড়ি চালিয়ে এসছেন, কোনো প্রবলেম হয়নি। ওনার ওই কুটির থেকে যেখানে উনি থাকেন সেখান থেকে তারাপীঠে শ্মশানের দূরত্ব খুব বেশি না, কিন্তু ম্যাক্সিমাম 45 মিনিট এরকম ব্যাপার। ওই 45 মিনিটের রাস্তায় তখন ওনার সঙ্গে কথা বলতে এই করতে অন্ধকার হয়ে গেছে। ওই রাস্তাটায় উনিরা যখন গাড়ি চালিয়ে যাচ্ছেন, পরিষ্কার কিছুক্ষণ অন্তর অন্তর পাশ থেকে প্রচুর গাড়ি বেরিয়ে যাচ্ছে, হাইওয়ে অনেক বাইক যাচ্ছে, কিন্তু ওনাদের কিছুক্ষণ অন্তর অন্তর গাড়িতে মনে হচ্ছে ঢিল পড়ছে, ঠকাস ঠকাস করে গাড়ির কাঁচে বা গাড়ির ছাতের ওপর আওয়াজ হচ্ছে। তো ওনার স্ত্রী বললো যে কেউ কি ইচ্ছা করে ঢিল ফেলছে? বলছে না, চতুর্দিকে গাছ, তো গাছ থেকে অনেক সময় এই সময় বকুল পড়ে বা আমের কোনো এইসব নানা রকম বোঝাচ্ছেন উনি ওনার স্ত্রীকে। বলছে এরকম এত জোরে জোরে এতবার আওয়াজ হবে? যদি গাছ থেকে কোনো ডাল ভেঙে পড়ে বা কোনো গাছের ফল ভেঙেই পড়ে, তা একবার পড়বে, এতবার এরকমভাবে যে মনে হচ্ছে পরিষ্কার কেউ মানে ইট ছুটছে বা ঢিল ছুটছে এরকম মনে হচ্ছে। আর বাচ্চাটা অদ্ভুতভাবে মানে নিশ্চুপ হয়ে, এতক্ষণ বাচ্চাটা হাসছিল সব কিছু, নিশ্চুপ হয়ে, এবং বাচ্চাটা কেমন ঠান্ডা হয়ে যাচ্ছিলো বাচ্চাটার শরীরটা। ওটা ওর মায়ের খুব অদ্ভুত লাগছিল, আর বারবার মুখ থেকে বমির মতো করে দুধ তুলছে। ওর মা বলছে মনে হচ্ছে বাবুর শরীর খারাপ হচ্ছে, যতবার ঢিল পড়ছে আওয়াজ হচ্ছে ততবার ওর মা ভয় পেয়ে যাচ্ছে, এবং বলছে বাচ্চাটা অদ্ভুত মানে মুখ থেকে একটা গো গো আওয়াজ হচ্ছে আর বারবার দুধ তুলছে। ওনার হাজব্যান্ড নিজে গাড়ি চালাচ্ছিলেন, বলছে চুপচাপ থাকো, কোনো দিকে তাকিও না, স্ট্রেট চলো, বেশিক্ষণ লাগবে না। তখন ওনার স্ত্রী বলছে আচ্ছা এই এত রাত্রে বাচ্চা নিয়ে ওইখানে যাওয়া কি ঠিক হচ্ছে? আমরা কি হোটেলে থাকলে ভালো হতো, তুমি গিয়ে দেখা করতে, সকালে না হয় যেতাম। ওনার স্বামী বলছেন আমি না কি করব বুঝতে পারছি না। গুরুমা কোনো ফোন ইউজ করেন না, ওনার কাছে কথা বলতে গেলে ওনার বাড়ি গিয়ে দেখা করতে হয়, উনি কোনো মোবাইল ইউজ করতেন না। এবার ওনার সঙ্গে যে পরামর্শ করব হওয়া যাবে না, ওনার নিজের বাবা মা বাড়িতে বৃদ্ধ বৃদ্ধা, তারা কি বলবেন? বলে আমি ডিসিশন নিতে পারছি না যে দুটো বাচ্চাকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে আমি শ্মশানে গিয়ে আগে ওনাকে খুঁজে বার করে দেখা করব, নাকি ওদেরকে হোটেলে রেখে যাব। বাচ্চাটার শরীর খারাপ করছে, স্ত্রী বলছে না তুমি এখন যেও না, থাকো, মানে অন্যরকম একটা সিচুয়েশন। উনি বলে যা হবে হবে, চলো আগে দেখা করি, একসঙ্গেই সবাই মিলে থাকি। হোটেলে রাখলাম, হঠাৎ বাচ্চারা আরও শরীর খারাপ করলো, তখন তুমি কি করবে? কেন ওনাকে খুঁজে আমার আসতেও তো সময় লাগবে। এইসব নানা রকম সমস্যার মধ্যে দিয়ে ওনারা যাচ্ছেন। আর অদ্ভুতভাবে রাস্তার ধারে ধারে আমরা দেখি অনেক কল থাকে, পানীয় জলের কলগুলো, তো ওরকম একটা কলে ওনারা দেখছেন যেখানটা উনি গাড়ি দাঁড়িয়ে স্ত্রী আর স্বামী স্ত্রী কথা বলছিলেন যে কী করবে ঠিক করতে পারছিলেন না, গাড়িটা তো একটা সাইডে দাঁড় করিয়েছিলেন। ওই সময় আওয়াজটা একটু কমেছিল, গাড়ির মধ্যে কিছু ঢিল পড়া বা কিছু, বলে চোখের সামনে দেখলেন, যার জন্য প্রথমেই বলেছিলেন যে ভিডিওতে এগুলো দেখলে আমরা ভাবি ফেক ভিডিও। একটা সাধারণ যে সরকার থেকে কল বসিয়ে দেয়, সেই কলটা কেউ পাম্প করছে, জল পড়ছে কলটা থেকে, অথচ ওখানে কেউ নেই। এটা ওই বাচ্চা মেয়েটি, স্বামী স্ত্রী, ছোট বাচ্চাটার কথা ছেড়েই দিন, তো কোলের বাচ্চা, প্রত্যেকে নিজের চোখে দেখে। এবং ওরা না, ওনার স্বামী বলছে আমি ড্রাইভ করব কি, আমার হাত পা চলছে না। আজকে মোবাইলে যদি ভিডিওটা দেখতাম ভাবতাম ফেক ভিডিও, কেউ ফেক ভিডিও বানিয়ে ছেড়ে দিয়েছে, চোখের সামনে কি করে বুঝবো? তাও এদিক ওদিক তাকিয়ে যে কেউ দড়ি বেঁধে ওপর থেকে এসব করে লোককে হয়তো ভয় টয় দেখা, এখানে হয়তো এইভাবে ইনকাম করে, অনেক জায়গায় তো অনেক কিছু হয়, দেখছে কোথাও কিছু নেই। আর কলটা কেউ যেন টিপছে,
অথচ কেউ নেই দাঁড়িয়ে, জল পড়ে যাচ্ছে। আর ওরা সেটা রাস্তার মানে সাইডে গাড়ি দাঁড় করিয়ে সেই দৃশ্যটা ওরা দেখছে। স্বামী কোনো রকমে মাতারার নাম নিয়ে মনে জোরে নিয়ে বলেন এখানে দাঁড়ানোটা সেফ না। তারপরে একটা সজোরে গাড়ির পেছনে একটা মানে থান ইট পড়ার মতো আওয়াজ হলো। পারলে গাড়ির কাঁচ ভেঙে যায়, ওনাদের ক্ষতি হয়ে যাবে। বলে না, এখানে দাঁড়ানোটা এই মানে নিরালার মধ্যে ঠিক না। অদ্ভুতভাবে পাশ থেকে এতক্ষণ এত গাড়ি পাস করছিল, ওই টাইমটা কোনো গাড়ি টাড়ি কিচ্ছু দেখতে পাচ্ছে না, যেন মনে হচ্ছে ফাঁকা রাস্তায় ওরা দাঁড়িয়ে আছে। এদিকে এমন কিছু রাত না, সবে সন্ধে নেমেছে। ওই রাস্তা দিয়েই যারা বাইকার যাতায়াত করে ওখান দিকেই যাতায়াত করবে, বা এমনি লরি বাইক কিছু তো কিছু যাবে, কিছু যাচ্ছে না। ওইটুকু টাইমে রাস্তা পুরো ফাঁকা, শুনশান। বলছে কী যে প্রচণ্ড ভয় লাগছে। বলে অনেক দিন আগে গুরুমা একবার গল্প করেছিলেন যে যদি কখনো কেউ কাজের জন্য তারাপীঠে যায়, কাজে মানে শুধু ঈশ্বরের দর্শনের জন্য, মায়ের দর্শন না, কোনো তন্ত্রের কাজ করার জন্য, সেই যায় আত্মার ধরুন ভর করেছে, তার বক্তব্য অনুযায়ী সে চেষ্টা যেহেতু জানতে পারছে যে আমাকে ছাড়াতে বা আমার প্রতিকারের জন্য যাচ্ছে, সে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করে। এবং যারা সবথেকে বড় কথা বাইকার যায়, তারা এটাকে অনেক সময় ফিল করেছে বলে, এগুলো তো গল্প কথা, এগুলো অনেকবার শুনেছিলাম। কিন্তু ওইটুকু রাস্তা পৌঁছতে বলছেন আমাদের কালঘাম ছুটে গেছিলো। তারপর কিছুটা রাস্তা যখন গাড়ি চালিয়ে চলে এলাম, এসে দেখছি অদ্ভুত অদ্ভুত টাইপের, মানে বললে কেউ বিশ্বাস করবে না, ছোট ছোট খেজুর গাছ রাস্তার পাশে দাঁড় করানো। মানে মনে হচ্ছে যেন নিজেরই মাথা ঘুরছে বা নিজে যেন নেশা করেছে। আমি দেখছি গাছগুলো না সাফেল হচ্ছে, একটার পাশে আর একটা চলে যাচ্ছে, একটা পাশে একটা। এবার ওটা আমি দেখতে পাচ্ছি, আমি আর স্ত্রীকে বলছি না যে আমি যেটা দেখছি সেটা কি তুমিও দেখতে পাচ্ছ। আমি নিজেকে কন্ট্রোল করে বলছি আমি প্রচণ্ড হয়তো ভয় পেয়ে গেছি, নার্ভাস হয়ে গেছি। একে তার সঙ্গে দুটো বাচ্চা, একজন মহিলা, আমি একা, হয়তো তাই জন্য আমি দেখছি। উনি চুপচাপ কোনো মায়ের নাম করে গাড়ি চালাচ্ছেন। মানে গাছের কোনো প্রাণ নেই, সে ওভাবে সাফেল হতে পারে না। পরপর পরপর গাছগুলো লাগানো আছে, যেন মনে হচ্ছে একটা গাছ একজনকে ঠেলে দিয়ে আরেক জায়গায় এলো। উনি নিজেকে নিজে বোঝাচ্ছেন যেটা আমি ভুল দেখছি, এটা আমার হ্যালুসিনেশন, এটা আমি সম্পূর্ণ ভুল, এরকম কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। নিজেকে কন্টিনিউয়াসলি মা তারা নাম নিচ্ছেন, বলছেন এসব কিছু হচ্ছে না, আমি ভুল দেখছি, আমি ভুল দেখছি, সবসময় নিজেকে বোঝাচ্ছেন। মানে পুরো বলেছেন রাস্তাটা পুরো ওনার মনস্তাত্ত্বিক একটা খেলা চলেছিল ওনার ভেতরে। ওখানে উনি যখন পৌঁছে ওই বাড়ি থেকে যে ফোন নাম্বারটা দেওয়া হয়েছিল, সেই তান্ত্রিক মহারাজ তো কোনো ফোন ইউজ করেন না, কিন্তু ওনার সঙ্গে যারা থাকেন, ওনার শিষ্য বলুন বা চেলা বলুন, তাদের মধ্যে একজনের ফোন নাম্বার দিয়েছিল ওই কুটির থেকে। তারা কুটির কেন বারবার বলছি, ওনার বাড়ির নামই কুটির বলে লেখা ছিল, মায়ের আশীর্বাদের কুটির এরম টাইপের নাম লেখা ছিল, তো সেই জন্য বারবার কুটির কথাটা বলা হচ্ছে। তো ওখানে তাকে ফোন করা হলো, খুব মানে মায়ের আশীর্বাদে ফোন পাওয়া গেল। তিনি বললেন হ্যাঁ এরকম আপনারা বাড়িতে আপনাদের জন্য অপেক্ষা করেছে, তারপর এখানে একটা কাজ ছিল, আমরা চলে এসেছি, আপনারা এত লেটে আসছেন কেন। তারপর যেই শুনলো যে বাচ্চা নিয়ে এরভাবে এসছে, ভদ্রলোক গাড়ি থেকে বেরিয়ে স্ত্রীকে বললেন তুই বসো, আমি বাইরে দাঁড়িয়ে কথা বলি। তখন মোটামুটি লোকালিটির মধ্যে এসে গেছে, তারাপীঠের যে মেন দোকান টোকানগুলো শুরু হয় ওই জায়গাতে, ওখানে আর ভয় লাগছে না। তো বাইরে বেরিয়েছে, স্ত্রী শুনলে ভয় পাবে যে এরকম গাছে এরকম দেখছিলাম। কলের ব্যাপারটা স্ত্রী দেখেছে, কিন্তু এই গাছের ব্যাপারটা স্ত্রীকে বলতে পারেনি যে আমি যেটা দেখছি তুমি কি সেটা দেখছো বা গেছো। তো ওটাই সমস্ত বলার পর উনি বলছেন আপনি কি পাগল, উনি খুব বকাবকি করেন, আপনি বাচ্চা নিয়ে এনে এইভাবে এলেন কেন, আপনারা বলেননি গুরুমা আপনাদের যে এরকম এই ধরনের কাজ যখন প্রতিকার করাবেন তারা চেষ্টা করবে বাধা দেওয়ার, আপনারা কিছু বিশ্বাস করেন না, তাহলে কাজ করাতে আসেন কেন। যে কোনো একটা রাস্তায় হাঁটুন, নয় বিশ্বাস করুন, না হলে নিজেদের মতো শহরে যেমন ডাক্তার দেখাচ্ছেন যা যা করছেন সেগুলো করুন। দু নৌকায় পা দেন বলে আপনারা এত ভোগেন, তারপর বলেন এসব কিছু হয় না, এই এরা বুজরুকি করে, এই করে সেই করে, আপনারা বদনাম করেন। খুব রেগে গেছেন উনি। তো ওনার কাছে ক্ষমা টমা চেয়ে বললেন আপনি একটা কাজ করুন, আগে আপনার স্ত্রীকে বাচ্চাদেরকে নিয়ে একটা ভালো হোটেলের ব্যবস্থা কি করা আছে। বলছে মোটামুটি, বলে সেখানে আগে ওদেরকে মানে ব্যবস্থা করুন, ওদেরকে রাখুন, মালপত্র রাখুন, আপনি একা আসুন শ্মশানে, ওদেরকে নিয়ে আসবেন না, আমরা দেখছি আমরা কি করতে পারি। উনি স্ত্রীকে বাচ্চাদেরকে হোটেলে রেখে ভালো একটা হোটেলে সমস্ত কথাবার্তা বলে ওখানকার লোকেদের বললে আপনি দেখুন আমরা যদি কিছু দরকার হয় ওনাকে দেবেন, আমি এক্ষুনি একটু কাজ ছেড়ে আসছি। উনি এসে ওনার সঙ্গে শ্মশানে দেখা করেন, দেখা করে উনি কেঁদে ফেলেন,
বলছে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায়, আমার ওপর দিয়ে যে কী গেছে, এই কী প্রেশারটা, আমি কেঁদে ফেলে ক্ষমা চাই যে আমি বড় ভুল করেছি। সত্যি সত্যি কখন কথাগুলো বলতেন গুরুমা আমি বিশ্বাস করিনি, মানে মা তারার স্থানে দাঁড়িয়ে মিথ্যা কথা বলবো না, অন্তর্যামী জানে। এইসবগুলো পুরোপুরি আমরা শহরের মানসিকতা, লেখাপড়া জানি তো এটা মানতে মন চায় না। নিজেকেই ছোট মনে হয় যে এত লেখাপড়া শিখে এত কুসংস্কার বিশ্বাস করছি, কিন্তু বিপদও যখন চোখের সামনে দেখছি মানে তাল মেলাতে পারি না যে কোনটা ঠিক কোনটা ভুল। উনি সমস্ত কিছু শুনে সব প্রথম থেকে বললেন ওনার বাচ্চার ব্যাপারটা, গুরুমাকে কী বলেছিলেন জন্মের আগে থেকে, বলে উনি ওনার সঙ্গে কিছুক্ষণ কথা হয়েছে। সমস্ত কিছু বলার পর তারপর বললেন যে কালকের দিনটা কোনো কাজ হবে না, পরশু দিন, সেদিন ছিল শনিবার, শনিবার দিন তুমি একটা কাজ করবে, তোমার যে বড় যে মেয়েটি খুকিকে, খুকি বলছেন উনি, যে খুকিকে আমার বাড়িতে আমার স্ত্রী আর আমার মেয়েদের কাছে ও নিরাপদে থাকবে, হোটেলে বাচ্চাকে তো একা কেউ রাখবে না, ওখানে রেখে আসবে, নিশ্চিন্ত থাকো, কোনো বিপদ হবে না, তোমার সন্তান মানে আমারও সন্তান, ওইটুকু ছোট বাচ্চা, আমারও নাতি নাতনি আছে, তাদের সঙ্গে ভালো থাকবে। আর তুমি তোমার স্ত্রী আর ছোটোটাকে নিয়ে এই শ্মশানে আর কি নিয়ে যেতে হবে, কি করতে হবে সমস্ত কিছু বলে দিলেন। উনি বললেন আমি তো এত জোগাড় করতে পারবো না, আপনারা জোগাড় করে রাখবেন, আমি না হয় মূল্য ধরে দেবো। বললো তাই হবে। ঠিক সেইভাবেই পরে শনিবার দিন বাচ্চাটিকে ওই ওনার সে কুটিরে রেখে আসা হলো। সে মাকে ছাড়তে চাইছিল না। যাই হোক, উনি ওনার স্ত্রী আর ছোটো বাচ্চাটাকে, কোলের বাচ্চাটাকে নিয়ে তারাপীঠে আসেন শ্মশানে। গোটা রাত যজ্ঞ চলে। বলে যতক্ষণ যজ্ঞ চলেছে ছেলের এক এক সময় এক এক রকম যেন বাচ্চার কান্নারও যে প্রকারভেদ হয় এই প্রথমবার জানলাম। বিভিন্ন মানে চিৎকার করছে, কখনো বমি করে ফেলছে, কখনো শক্ত হয়ে বেঁকে যাচ্ছে, কখনো ছেলে ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার স্ত্রী বলছে কোলে রাখতে পারছে না, যেভাবে মাছকে জলের থেকে আপনি যদি তোলেন জ্যান্ত মাছের ছটপট ছটপট করে, ওইভাবে ছটপট করে মনে হচ্ছে এক্ষুনি কোল থেকে ছিটকে পড়ে যাবে। আর চারপাশের পরিবেশ পুরো ভারী হয়ে গেছিল, বলার উপায় রাখে না। তারপর উনি ভোর রাত্রে বললেন কাজ শেষ হয়ে গেছে, উনিও ক্লান্ত, ওনার সেই চোখ দিয়ে জল বেরোচ্ছে। আর কি প্রসেস উনি বলছেন আমি বলছি না, সব কথা বলা যায় না। গোটা রাত আমরা ওইভাবে আসনে বসেছিলাম, একটা মুহূর্ত আমাদের হিলতে দেওয়া হয়নি, এবং বলা ছিল যে নড়বেন না, এক মুহূর্ত নড়বেন না, আসন থেকে ওঠা তো দূরের কথা, নড়বেনও না, ওইভাবে শক্ত হয়ে বসে থাকুন। গোটা রাত ওনারা স্বামী স্ত্রী বাচ্চাটাকে দিয়ে তাই করেছেন। এবং ভোর রাতের বেলায় বাচ্চাটা প্রথম ভালো করে চোখ খুলে দেখলো বাচ্চাটা খেলা করছে মায়ের কোলে। যে শিশু সারা রাত ওই রকম কষ্টের মধ্য দিয়ে গেছে, সে ভোরবেলায় মায়ের কোলে খেলা করছে। তখন প্রথম সূর্য উঠেছে। বললো ভালো করে যাও তোমরা স্নান আদি সেরে মায়ের মন্দিরে গিয়ে পুজো দাও। পুজো সমস্ত সম্পন্ন করে উনি ব্যবস্থা করে দিয়েছিলেন আলাদা করে। তারপর হোটেলে যান, বাচ্চাটিকেও আনিয়ে নেওয়ার ব্যবস্থা করেন। ওদের যারা ছিল তারা বলে আমরা বাচ্চাকে এনে দিচ্ছি, আর আপনাদের বারবার ওখানে যেতে হবে না। তাকে নিয়ে ওরা ফিরে আসেন। বলছেন আস্তে আস্তে প্রথম কিছুদিন সত্যি কথা বলতে কিছু বুঝিনি যে আলাদা করে কোনো উপকার হলো কি হলো না। এমনি বাচ্চার যে কিছু যে মুভমেন্টগুলো হচ্ছিল না বা বয়স অনুযায়ী যে গ্রোথ হচ্ছিল না, মনে হচ্ছিলো যেন একটু উন্নতি হচ্ছে, বা রোজ দেখলে তো বোঝা যায় না বাচ্চাকে। তারপর ও যে একটা যেন ঘাড়টা একটা সাইডে যেন শক্ত হয়ে থাকতো, যেন মনে হচ্ছে ঘাড়ে কোনো সমস্যা আছে, সেই জিনিসটা দেখলাম আস্তে আস্তে ক্লিন হচ্ছে। ওর ঘাড়টা ভালোভাবে ও মানে খেলছে, যখন ঘাড়টা মুভমেন্ট হচ্ছে অদ্ভুতভাবে, সেই ঘাড় আর মানে গলা যেন একরকম হয়ে থাকতো, তো সেগুলো আস্তে আস্তে কিওর হতে গিয়ে বলে মাস তিনেকের মধ্যে আমি দেখলাম আমার বাচ্চা সম্পূর্ণ সুস্থ, বাচ্চার ওজন বেড়েছে, বাচ্চা আর বয়স অনুযায়ী যেমন গ্রোথ হবার সব কিছু হয়েছে, এবং আমার বাচ্চা বর্তমানে সম্পূর্ণ সুস্থ, স্কুলে যায় আসে, দিদির সঙ্গে, ওর কোনো সমস্যা নেই। 22 সালের ঘটনা শেয়ার করেছেন। বলছে রাস্তায় যাবার সময় যে অনুভূতি হয়েছিল, বলে ওইটুকু রাস্তা 45 মিনিটের রাস্তা মনে হয় যেন মানে 45 জন্ম কেটে গেছে, এত ভয়ঙ্কর ছিল সেই রাস্তাটুকু। এই ওনার রাস্তার অভিজ্ঞতাটা উনি শেয়ার করেছিলেন, এবং বললেন যে সেদিন শ্মশানেরও পরিবেশ যা ছিল, ওরকম পরিবেশ আমরা জীবনে কতবার শ্মশানে গেছি, কখনো ফিল করিনি।
ওনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটা ঘটনা শেয়ার করার জন্য। সত্যি ঘটনাটি ভয়াবহ, আর যার সঙ্গে ঘটে সেই বোঝে। আগামী পর্বে ফিরে আসবো নতুন ঘটনা নিয়ে। সঙ্গে থাকবেন বন্ধুরা। ধন্যবাদ। শুভরাত্রি।